তো দেখো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 3 এলিমেন্টারি কোয়ান্টাম ফিজিক্স এর ইম্পর্টেন্ট একটা টার্ম, যেটা হচ্ছে ফোটন অথবা লাইট। তো লাইট কি অ্যাকচুয়ালি পার্টিকেল, নাকি লাইট ওয়েভ, নাকি লাইট দুইটাই, নাকি কোনোটাই না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এই আলোচনার ক্ষেত্রে প্রথমে আমাদের ডেফিনেশনটা জানতে হবে যে লাইট কি। ঠিক আছে? তো লাইটের ডেফিনেশন যদি দেখো বিভিন্ন জায়গায়, তোমরা প্রিভিয়াস স্টাডিতেও মেবি দেখছো যে লাইট হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই না? এরকমই তো পড়াশোনা করছো না? জি স্যার। তো এখন আমরা প্রথমে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে লাইট এজ এ ওয়েভ। লাইট ওয়েভের মতো যখন আচরণ করে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো ইন্ট্রোডাক্টরি যে ফিজিক্স কোর্স থাকে, তোমরা প্রিভিয়াস যে এডুকেশন ওখানে দেখছো লাইটকে একটা ওয়েভ হিসেবে কনসিডার করা হয়। ঠিক আছে? কেন কনসিডার করা হয়? কিছু লাইটের কিছু বৈশিষ্ট্য দেখে এটা কনসিডার করা হয়। এর মধ্যে একটা আছে ইন্টারফেরেন্স, ডিফ্র্যাকশন, রিফ্লেকশন, মানে প্রতিফলন, প্রতিসরণ, বিচ্যুতি। ঠিক আছে? একটার প্রভাবে আরেকটা কিভাবে চেঞ্জ হয়, বিভিন্ন এই বৈশিষ্ট্যগুলা দেখে, যেমন আয়নাতে দেখা যাচ্ছে। ঠিক আছে? আবার লেন্সে এক ধরনের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। এই বৈশিষ্ট্যগুলা দেখার পরে থিওরি দেওয়া হয়েছিল যে লাইট অ্যাকচুয়ালি ওয়েভ। ঠিক আছে? তো এইগুলা দেওয়ার কারণ হচ্ছে এই ফেনোমেনা বা এই ঘটনাগুলা ব্যাখ্যা করার জন্য লাইটকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে কনসিডার করা হয়। তো ওয়েভ হলে নিশ্চয়ই এর একটা ফ্রিকোয়েন্সি থাকবে, একটা ফ্রিকোয়েন্সির একটা ওয়েভ হিসেবে কনসিডার করে এই জিনিসগুলা ব্যাখ্যা করা যায়: রিফ্লেকশন, ডিফ্লেকশন, ইন্টারফারেন্স। ঠিক আছে? তো জি স্যার। এইটা যখন আমরা ডিক্লেয়ার করব, দুইটা কথা আছে: ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে ইলেকট্রিক্যাল একটা ওয়েভ থাকবে, ম্যাগনেটিক একটা ওয়েভ থাকবে, দুইটার সমন্বয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হবে। এখানে বলা আছে যে ফিগার 3.1, এখানে দুইটা ফিল্ড আছে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, একটা ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে? এবং এই দুইটা ফিল্ড একটা আরেকটার সাথে লম্বভাবে আছে, পারপেন্ডিকুলার। এবং এরা যেদিকে প্রোপাগেট করতেছে, ওয়েভটা যেদিকে আগে যাচ্ছে, ডিরেকশনটা একটা নির্দিষ্ট দিকে আগে যাচ্ছে, এক্স এর দিকে। ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ডও যেদিকে আগে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডও সেদিকে আগে যাচ্ছে। ইলেকট্রিক ফিল্ড ইউআই, ইলেকট্রিক ফিল্ডকে নাম দেওয়া হয়েছে ইউআই, আর ম্যাগনেটিক ফিল্ডকে নাম দেওয়া হয়েছে বিজেড। ঠিক আছে? তো একটা নির্দিষ্ট টাইমে এগুলাকে বের করা যায়। তো দেখো, তুমি যদি একটা 3 ডাইমেনশনাল এরকম অ্যাক্সিস আঁকো, এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ইলেকট্রিক ওয়েভটা আঁকবা, এদিকে ম্যাগনেটিক ওয়েভটা আঁকবা। ঠিক আছে? তাহলে দেখো, ইলেকট্রিক ফিল্ড যেটা আছে সেটা কি করে, এই লম্বালম্বি ভাবে বাড়ে কমে, বাড়ে কমে। আর ম্যাগনেটিক ফিল্ডটা কি? ম্যাগনেটিক ফিল্ডটা এর লম্বালম্বি একটা ডিরেকশনে, ওই ডিরেকশন বরাবর এদিকে বাড়ে, আবার উল্টা দিকে কমে। বিষয়টা সাপোজ মনে করো টেবিলের উপর একটা ল্যাপটপ রাখার মতো। ঠিক আছে? একটা টেবিলের প্লেন, একটা ল্যাপটপের প্লেন। টেবিলের উপরে যদি এটা আঁকো, ঠিক আছে, তাহলে এটা আঁকতে পারবা। আর ল্যাপটপ যে প্লেনটা আছে, যে তলটাতে আছে, ঠিক আছে, ল্যাপটপের স্ক্রিনটা, ওই স্ক্রিনের তলে যদি এইভাবে আঁকো, ঠিক আছে, তাইলে হচ্ছে এইটা ভালো করে ইমাজিনেশন করতে পারবা। এই দুই ধরনের ফিল্ডের সমন্বয়ে যে লাইটটা গঠিত হয়, ঠিক আছে, এই ধরনের একটা কিছু কল্পনা করলে এই জিনিসগুলো সহজে ব্যাখ্যা করা যায়: ইন্টারফারেন্স, ডিফ্লেকশন, রিফ্লেকশন। ঠিক আছে? ওই ধারণা থেকে লাইটকে বলা হয়তো লাইট অ্যাকচুয়ালি কি, একটা ওয়েভ। ওয়েব। এই বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করা যায়। ঠিক আছে? এগুলো তো তোমরা আগে পড়ছো না ইন্টারমিডিয়েটে? স্যার আমরা তো ডিপ্লোমা থেকে আসছি স্যার। ডিপ্লোমাতে হলো, এসএসসি তেও তো পড়ার কথা। ফিজিক্স হ্যাঁ এর মধ্যে পড়ছি এগুলা। ছিল না যে লাইট তরঙ্গ, এই যে প্রতিসরণ, প্রতিফলন, দর্পণ, বা ফিজিক্সেও পড়ছো ডিপ্লোমাতে? ফিজিক্সে পড়ছি স্যার। হ্যাঁ।
তো এই যে লাইট এক ধরনের ওয়েভ, ঠিক আছে? তো এই ওয়েভের বিভিন্ন নেচার থাকে। নেচার কি? এই ওয়েভটাকে তুমি যদি ডিক্লেয়ার করতে যাও, এখানে তো দুইটা ওয়েভের সমন্বয়ে এটা গঠিত হয়েছে, তাই না? তুমি যদি একটা ওয়েভকে ডিক্লেয়ার করতো শুধু এইটাকে, তাহলে এটা সমান লিখতে পারতা যে এক্স সমান সাইন ওমেগা টি, তাই না? সাইন ওয়েভের মতো না? হুম। জি স্যার। এরকম লেখা যায় তো। কিন্তু এখানে তো দুইটা ফিল্ড আছে, তাই না? তো এটা কেমন হবে? তো এখানের মধ্যে শুধু ইলেকট্রিক ফিল্ডটা যদি আমরা দেখি, ইলেকট্রিক ফিল্ড ইউআই এট এ পজিশন এক্স এট টাইম টি, ইলেকট্রিক ফিল্ড যে ইউআই আছে, এই ইউআইটা এক্স বরাবর যে কোনো পজিশনে, ঠিক আছে, টি টাইমে, এটার ইকুয়েশনটা কেমন হবে শুধু ইলেকট্রিক ফিল্ডেরটা? তো এখানে দুইটা ভেরিয়েবল থাকবে, একটা হচ্ছে দূরত্ব, একটা সময়। এখানে তিনটা ডাইমেনশন আছে, তাই না? ইউআই এক্স বিজেড, কিন্তু তিনটা ডাইমেনশনে কোথাও টাইম নাই, তাই না? কিন্তু এটা তো সময়ের সাথেই বাড়তেছে, তাই না? জি স্যার। তাহলে দেখো, আমি যদি দূরত্ব আর সময় দুইটার সাপেক্ষে এই ওয়েভটাকে ইকুয়েশন লিখতে চাই, তাহলে ম্যাথমেটিক্স অনুযায়ী এটার ইকুয়েশন হবে ই নট সাইন কে এক্স মাইনাস ওমেগা টি। এক্সটা কি? এক্স হচ্ছে দূরত্ব, টি হচ্ছে সময়, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? কোন কম্পাঙ্কে সেটা অগ্রসর হচ্ছে সেটা, ঠিক আছে? তাহলে কেটা কি? এখানের মধ্যে কেটা হচ্ছে ওয়েভ নাম্বার বা প্রপাগেশন কনস্ট্যান্ট। এটাকে ওয়েভলেন্থ যে ল্যামডা আছে সেটা দিয়ে প্রকাশ করা যায়। ওই ওয়েভলেন্থ মানে কি? এটার একটা পিক থেকে এটার একটা পিক পর্যন্ত দূরত্ব ওয়েভলেন্থ। এই যে ল্যামডা আছে, এই 2 পাই কে যদি ল্যামডা দিয়ে ভাগ দাও, তাইলে যে কে এর মান পেয়ে যাবা। আর এই কেটাই হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে তুমি এটার একটা ইকুয়েশন পাইলা ইলেকট্রিক ফিল্ডের, তাই না? জি স্যার। এখন ইলেকট্রিক যে ফিল্ড আছে তার একটা নিশ্চয়ই ইয়াও আছে, গতি আছে, তাই না? তাহলে ইলেকট্রিক ফিল্ড আমরা যেহেতু পাইছি, ম্যাগনেটিক ফিল্ডেরটাও বের করা যাবে। এটাও তো সেম একটাই ওয়েভ, কিন্তু জাস্ট প্লেনটা ভিন্ন, নাকি? এটা এটার সাথে 90 ডিগ্রি লম্ব ভাবে আছে, তাই না? তাইলে আমরা যেভাবে ইউআই বের করলাম, ঠিক একইভাবে বিজেড ও আমরা জেড অ্যাক্সিস বরাবর বের করতে পারবো যে কোনো টাইমে, ঠিক আছে? তাইলে এই যে 3.1 এর ইকুয়েশন, এটা দিয়ে বোঝাচ্ছে একটা ওয়েভ যেটা এক্স ডিরেকশন বরাবর ট্রাভেল করতেছে, ঠিক আছে? এবং এটা হচ্ছে একটা সাইন ওয়েভ, সাইনোসয়েডাল। তো এই ওয়েভের একটা গতি আছে। সেই গতিটা কি হবে? সেই ওয়েভের গতি বের করতে পারবা তুমি যদি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর ওয়েভ নাম্বার জানো, ঠিক আছে? ডাব্লিউ বাই কে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বাই ওয়েভ নাম্বার। তো ডাব্লিউ মান যদি বসাও, কে এর মান যদি বসাও, ওই যে 2 পাই বাই ল্যামডা, ঠিক আছে? তারপরে ওমেগার মান বসাও 2 পাই এফ, ফ্রিকোয়েন্সি ওমেগা সমান 2 পাই এফ না সাইন ওয়েভের ক্ষেত্রে? জি এখানে স্যার। বসালে 2 পাই এফ, এখানে বসালে 2 পাই বাই ল্যামডা। 2 পাই কাটা থাকে কি এফ ল্যামডা। এখানে এফ না লিখে এভাবে এটাকে ভি দেয় আর কি, ঠিক আছে? ফ্রিকোয়েন্সিকে স্ক্রিপ্টেড ভাবে এভাবে ভি দিয়েও প্রকাশ করা যায়। তোমরা চাইলে এখানে এফও দিতে পারো, ঠিক আছে? সি সমান এফ ল্যামডা আগে পড়ছিল, অথবা ভি সমান এফ ল্যামডা পড়ছিলাম, ঠিক আছে? তো এটা যেহেতু আমরা বলতেছি লাইট, লাইটের গতিবেগকে সি দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? আর এমনি স্বাভাবিক অন্যান্য গতিকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। আর এই যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা আগে এফ দ্বারা প্রকাশ করলাম, এখন এখানে এই ভি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে সি সমান ভি ল্যামডা, এটা দিয়ে আমরা এই ওয়েভের গতিবেগটা বের করতে পারবো। এবং এটা তীব্রতা কতটুকু, এটা কতটুকু উজ্জ্বল, কতটুকু ডিম, কতটুকু ডার্ক, ঠিক আছে? ইন্টেন্সিটিটা আমরা আই দিয়ে প্রকাশ করি এবং এটা বের করতে পারবো। এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে হাফ সি এপসাইলন নট ই নট স্কোয়ার। সি কি? সি তো এখান থেকে পাইলা, ব্যাক,
অ্যাপসাইলন নট হচ্ছে অ্যাবসলিউট পারমিটিভিটি, আর ই নট হচ্ছে কি, এই যে এই অক্ষ বরাবর যে ম্যাগনিটিউড, এই যে ই নট অ্যামপ্লিচিউড, সেই ই নট এই ভ্যালু বসাইলে তোমরা এর তীব্রতাও পেয়ে যাবে, ঠিক আছে? তো লাইট যে অ্যাকচুয়ালি একটা ওয়েভ, এটা আমরা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখতে পারি, ঠিক আছে? সেই যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এটা কেমন? এই এক্সপেরিমেন্টটা যখন আমরা করতেছি, ঠিক আছে, তখন আমরা জানি না যে লাইট কি অ্যাকচুয়ালি পার্টিকেল নাকি ওয়েভ নাকি কি। তো ধরে নিলাম যে আমরা লাইট একটা পার্টিকেল, এটা ভেবে আমরা এক্সপেরিমেন্টটা করতেছি। আমরা একটা লাইটের সোর্স নিলাম, ঠিক আছে, তার সামনে একটা পর্দা রাখলাম, যে পর্দা একটা ছিদ্র, ঠিক আছে, পর্দা মানে যেখানে যেখানে পর্দা আছে তার অপর সাইড দিয়ে আলো যেতে পারবে না, যেখানে শুধু ছিদ্র আছে ওখান দিয়ে যেতে পারবে। আবার আরেকটা পর্দা রাখলাম, ওখানেও দুইটা ছিদ্র আছে। তো পর্দার যে এই যে সলিড জায়গাগুলো, এখান দিয়ে লাইট পাস করতে পারবে না, শুধু ছিদ্র দিয়ে যেতে পারবে, ঠিক আছে। আর এখানে আমরা একটা স্ক্রিন রাখলাম, এই স্ক্রিনে হচ্ছে এইখান থেকে যে লাইটটা আসবে ওটাকে আমরা রিসিভ করব। এই ধরনের আমরা একটা এক্সপেরিমেন্টাল সেট আপ নিয়ে যদি লাইটকে বোঝার চেষ্টা করি লাইট কি। এখন আমি ধরে নিচ্ছি লাইট হচ্ছে কণা। তাহলে এখান থেকে যদি আমি লাইট, একটা সোর্স থেকে লাইট জ্বালাই, তাহলে কি হবে? এখান থেকে অনেকগুলা লাইটের কণা বের হবে। এই কণাগুলা কি এই ওয়ালে আটকায় যাবে, তাই না? জি কিছু স্যার। এই ছিদ্র দিয়ে এখানে আসবে, নাকি এখানে এসে এখানে আঘাত খাবে, তাই না? আর কিছু কণা আহ, এখান দিয়ে যেহেতু আসবে, এখান দিয়ে তো আর তারা যাইতে পারবে না, কণা যেহেতু, তাই না? জি একটা স্যার। বল মারতো সাপোজ এখান দিয়ে, তাহলে এখান দিয়ে ঢুকলে এখানে সে তো পড়বে, তাই না? কোনা হুম। কানা দিয়ে বাড়ি খেয়ে বাই চান্স এখানে আসতে পারে। খুবই পসিবিলিটি কম যে এখানে কোনা দিয়ে বাড়ি খেয়ে এখান দিয়ে এসে আবার এখানে আসবে, পসিবিলিটি খুবই কম না? খুবই কম স্যার। কণা হলে নাই বললেই চলে। তাও যদি আসে, আমরা এখানে যে স্ক্রিন রাখছি সেই স্ক্রিনে কি দেখতে পাবো? দেখবো যে এখানে একটা লাইটের রে পড়ছে, এখানে একটা লাইটের রে পড়ছে, এরকম একটা জিনিস আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে আমরা যখন এরকম রাখি, ঠিক আছে, তখন এই যে পর্দাটা থাকে এই পর্দার মধ্যে এরকম ভাবে একটা ডিসপ্লে দেখা যায়, যে সাদা, তারপর কালো, তারপর সাদা, তারপর কালো, তারপর সাদা, এটাকে বলা হয় ডার্ক ব্রাইট ফ্রিঞ্জ। তো এটা দেখে ইয়ং বুঝতে পারলো যে লাইট তো আসলে কণা না। লাইট যদি অ্যাকচুয়ালি কণা হয়তো তাহলে তো এই স্ক্রিনে এভাবে আসতো না, তাহলে লাইট আসলে কি? তো তার এই এক্সপেরিমেন্টের মাধ্যমে বোঝা গেল যে লাইট অ্যাকচুয়ালি কণা না, ঠিক আছে। প্র্যাকটিক্যালি তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো, এইভাবে এভাবে যদি রাখো দেখবা ডিসপ্লের মধ্যে এরকম ডার্ক ব্রাইট, কোথাও উজ্জ্বল হবে, কোথাও আবার অন্ধকার, আবার উজ্জ্বল, আবার অন্ধকার, এরকম একটা ডার্ক ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে, ঠিক আছে। তো ইয়ং এর এই যে এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টটাকে ব্যাখ্যা করার জন্য লাইটকে ওয়েভ হিসাবে কনসিডার করলে ব্যাখ্যা করা যায়। কেমন? লাইট যদি একটা তরঙ্গ হয় তাহলে কি হবে? এই তরঙ্গ এখান দিয়ে এখানে পাস করতে পারে, ঠিক আছে। এবং এখানে যে শার্প কর্নার গুলো আছে তরঙ্গ, এই কর্নার গুলাতে এসে কি করতে পারে? তার ডিরেকশন চেঞ্জ করতে পারে, মুভ করতে পারে, একটা তরঙ্গ এখান দিয়ে বের হয়ে যাইতে পারে, তাই না? জি স্যার। তাইলে সেই তরঙ্গ যদি এখান দিয়ে বের হয়ে যায়, আবার এখানে আসতে পারে, যেহেতু তরঙ্গ, এটা তো আর কণা না যে বলের মতো যেখানে মারলাম ওখানেই গিয়ে আঘাত করবে। এটা তো বাড়তেছে কমতেছে, এভাবে ঘুরে ঘুরে মুভ করতেছে, তাই না? তাহলে সে এই স্লিট দিয়েও এখানে আসতে পারে, এই স্লিট দিয়েও এখানে আসতে পারে। তো এখানে কি ঘটনাটা ঘটে? কেন ডার্ক ব্রাইট হয়? কেন পুরাটাই ব্রাইট হয় না? আলো যেহেতু আসছে পুরাটাই তো আলো হয়ে যেতে পারতো, ঠিক আছে। আলো যদি না আসে পুরোটাই কালো থাকতে পারতো, কেন সাদা কালো সাদা কালো হয়? ঠিক আছে, এটা এখানে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেটা দেখো, তোমার কাছে যদি একটা লাইট ওয়েভ থাকে, এই যে যেটা উপরে গাঢ় দেখানো হচ্ছে, এটা একটা মনে করো লাইট ওয়েভ, ঠিক আছে। এই লাইট ওয়েভের সাথে নিচে আর একটা লাইট ওয়েভ প্রপাগেট করতেছে, ঠিক আছে। তো যে সকল জায়গায় তুমি দেখবা যে এই লাইটের ওয়েভটা ম্যাক্সিমাম পজিশনে পৌঁছে গেছে,
সেকেন্ড আর একটা ওয়েভও একই জায়গায় ম্যাক্সিমাম পজিশনে পৌঁছে গেছে। তো এই বরাবর যদি তুমি স্ক্রিন ধরতে পারো তাহলে এখানে হচ্ছে অনেক উজ্জ্বল আলো দেখতে পারবা। আর যদি এমন হয় একটা ওয়েভের ম্যাক্সিমাম আর একটা ওয়েভের মিনিমাম এভাবে পড়ে গেছে, তাহলে একটা আরেকটাকে ডিস্ট্রাক্ট করে দেবে, একটা আরেকটাকে মাইনাস করে দেবে। ঠিক আছে, ওই পজিশন গুলাতে তুমি যদি পর্দা ধরো তাহলে ওখানে তুমি কালো দেখতে পাবা। ঠিক আছে, তো এখানে এই ঘটনাটাই ঘটে যখন এইখান থেকে অনেকগুলা ওয়েভ, লাইটের ওয়েভ বের হয়, তখন তারা ট্রাভেল করতে করতে কেউ আগায় যায়, কেউ সামান্য একটু পিছায় যায়। আর সামান্য একটু পিছায় গেলে ডিস্টেন্স বাড়তে বাড়তে তাদের মধ্যে কোথাও দুইটা ওয়েভের ম্যাক্সিমাম পজিশন একসাথে পৌঁছে যায়, মিনিমাম পজিশন একসাথে পৌঁছে যায়। ঠিক আছে, ওইটাকে বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, দুইটা মিলাই কনস্ট্রাক্ট করে। ঠিক আছে, আর কোথাও এমন হয় যে দুইটা মিলাই একটার ম্যাক্সিমাম একটা মিনিমাম পৌঁছে গেছে, এখানে আস্তে আস্তে দেখো আস্তে আস্তে ডিম হয়ে গেছে। কারণ কি, এই জায়গাগুলোতে তারা একটা একটাকে মাইনাস করে ফেলছে। একটা যতটুকু আলো করছে ওইটা ততটুকু মাইনাস দিকে আলোকিত করছে, দুইটা মিলে জিরো। এটাকে বলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তো এই ওয়েবের এই স্লিটের মাধ্যমে পাস হওয়ার কারণে, কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হওয়ার কারণে স্ক্রিনের মধ্যে আমরা ডার্ক ব্রাইট ফ্রিঞ্জ দেখতে পাই। তো এই ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মাধ্যমেই বলা যায় লাইট অ্যাকচুয়ালি হচ্ছে একটা ওয়েব। ওয়েভ। ঠিক আছে, তো এইটা এখানে ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে তরঙ্গ একটা আগায় যায় একটা পিছায় যায়। ঠিক আছে, সাপোজ মনে করো এটা হচ্ছে অ্যাটমের প্লেন। ঠিক আছে, আমরা ওই যে আগে যে অ্যাটমিক স্ট্রাকচার, মেইলার ইন্ডিসেস এগুলো পড়ছিলাম, দেখছিলাম যে ম্যাটেরিয়ালের ভিতরে এরকম অ্যাটম থাকে সাজানো সাজানো, তাই না? এখন মনে জি। করো তুমি এখান থেকে একটা আলো ছুঁড়ে মারলা, তাহলে কি হবে? আলো তো একটা মারছো মানে ওয়েভ তো আর একটা না, অনেকগুলা একটা, অনেকগুলা ওয়েভ এদিকে প্রপাগেট করবে। তাহলে মনে করো এক নাম্বার ওয়েভটা আসতেছে, এই ওয়েভটা এসে এই অ্যাটমের সাথে ধাক্কা খেয়ে রিফ্লেক্ট করে গেল। আর দুই নাম্বারটা যে ওয়েভ সেটা আসলো, কিন্তু এবার আবার কোনো অ্যাটম ছিল না, সে ঢুকে গেল, ঢুকে সেকেন্ড লেয়ারের যে অ্যাটম তার সাথে সে ধাক্কা খেয়ে আবার এখানে আসলো। তাহলে কি হবে দেখো তো, ও আর ও, এদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যাবে না? এই ওয়েভটার বেশি দূরত্ব পার করা লাগবে না? জি স্যার। তাহলে এই লেয়ারটা যদি একটু আগে হয়, ঠিক আছে, তাইলে হুম। কি হবে? তাইলে এক ধরনের এখানে ইন্টারফারেন্স হবে, কনস্ট্রাকটিভ হইতে পারে, ডিস্ট্রাকটিভ হইতে পারে। এই লেয়ারটা কোনো ম্যাটেরিয়ালের যদি আরো পিছনে হয় তাইলে এক ধরনের বৈশিষ্ট্য হইতে পারে। তখন এই ডিটেক্টরে তুমি কি দেখবা যে হয় ব্রাইট হইতে পারে অথবা ডিম হইতে পারে। আমি তো শুধু দুইটা রে দেখাইলাম, যখন তুমি আলো ফেলতেছো অ্যাকচুয়ালি তো দুইটা রে না, অনেকগুলা রে এখানে আসতে পারে। ঠিক আছে, তো এইভাবেও এই যে তরঙ্গ দৈর্ঘ্য, এই যে তরঙ্গের মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে লেয়ার বাই লেয়ার তরঙ্গের মধ্যে এরকম দূরত্ব তৈরি হইতে পারে। আর দূরত্ব তৈরি হইলে এই ধরনের ডার্ক ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হইতে পারে। ঠিক আছে, তো ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টও আমরা ডার্ক ব্রাইট ফ্রিঞ্জ যেমন দেখি, এটাকে আরো ফার্দার এক্সপেরিমেন্ট করে বোঝার চেষ্টা করা হয়েছে। যেমন পাউডার ক্রিস্টাল আর পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল আমরা পড়ছি না, ওই যে পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের মধ্যে যখন এক্স রে কে আহ, একদিক দিয়ে পাস করা হয়েছে, তখন দেখা গেছে অপরদিকে স্ক্রিন রাখলে ওখানে কি হয়, এরকম ডার্ক ব্রাইট ফ্রিঞ্জ দেখা যায়। ঠিক আছে, তার মানে কি, আমি একটা সিঙ্গেল ওয়েভলেন্থ, একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের এক্স রে এখানে দিছিলাম, কিন্তু এই পাউডার ক্রিস্টালের বিভিন্ন অ্যাটমিক লেয়ারে এগুলা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, কারো বেশি ট্রাভেল করা লাগছে, কেউ এদিকে ধাক্কা খেয়ে ওইদিকে গেছে, এখানে আস্তে আস্তে কি হয়ে গেছে, কোথাও কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে, কোথাও ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে। তো পর্দার মধ্যে কি দেখা গেছে? ডার্ক ব্রাইট ফ্রিঞ্জ দেখা গেছে। তো এটা দেখেও বোঝা গেল যে লাইট অ্যাকচুয়ালি কি না, কণা না। যদি কণা হইতো, আমি একটা মাত্র ওয়েভ দিছিলাম, তাহলে ধাক্কা টাক্কা খেয়ে যেখানে যাবে যাক, একটা একটা স্পট পড়তো। পাউডার ক্রিস্টালের মধ্যে দিছি, ঠিক আছে, এখানে অনেকগুলো এরকম অ্যাটম ছিল। আর আমি যে সিঙ্গেল ক্রিস্টালের মধ্যে দিই, যেখানের মধ্যে মনে করো এরকম স্ট্রাকচার নাই, সিঙ্গেল ক্রিস্টালের মধ্যে দিছি অনেকগুলো ওয়েভলেন্থ দিয়ে এক্সট্রা দিছি, এটা হচ্ছে কিন্তু সিঙ্গেল ওয়েভলেন্থের, এটা হচ্ছে অনেকগুলো ওয়েভলেন্থের এক্সট্রা দিছো, কিন্তু পাউডার ক্রিস্টাল না, সিঙ্গেল ক্রিস্টালে। তখন দেখা গেছে এরকম একটা স্পট দেখা গেছে। ঠিক আছে, তো এইখান থেকে কি সামারাইজ করা হচ্ছে, ইয়ং এর এক্সপেরিমেন্ট এবং আমাদের এই যে ডিফ্রেকশন প্যাটার্ন এক্স রে দিয়ে, ঠিক আছে, এটা দিয়ে কি এক্সপ্লেন করা হচ্ছে? ঠিক আছে, এটা দিয়ে যেটা এক্সপ্লেন করা হচ্ছে সেটা হচ্ছে লাইট অ্যাকচুয়ালি কি না পার্টিকেল না, লাইট হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েভ। ঠিক আছে, যদিও এখানে শেষ না,
লাইট পার্টিকেলও, কিন্তু কিভাবে পার্টিকেল সেটা আমরা দেখবো। তাহলে ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ করা যায় লাইট কি অ্যাকচুয়ালি ওয়েভ। তাহলে এই বিষয়গুলো কোথায় গেল? ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, রিফ্রাকশন, রিফ্লেকশন, এইগুলা ব্যাখ্যা করার জন্য তো লাইটকে ওয়েভ পার্টিকেল হিসেবে কি বলে, এইগুলাকে তো আমরা ওয়েভ দিয়ে প্রমাণ করছি। কিন্তু লাইটের এমনও কিছু বৈশিষ্ট্য আছে যেগুলোর জন্য লাইটকে পার্টিকেল হিসেবে কনসিডার করতে হয়। ঠিক আছে? যেমন মনে করো এই ফটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্ট। ঠিক আছে? এখন আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টটা দেখবো, এবং এটা দেখার পরে দেখবা যে মনে হবে লাইট অ্যাকচুয়ালি ওয়েভ না, লাইট হচ্ছে পার্টিকেল। ঠিক আছে? সেটা কেমন? উম এখানে খেয়াল করো, একটা ইভ্যাকুয়েটেড কোয়ার্টসের টিউব, ঠিক আছে, যদি আমরা নেই, নেওয়ার পরে এখানে আমরা একটা ক্যাথোড রাখলাম, এখানে একটা অ্যানোড রাখলাম। ঠিক আছে? এখানে কোন একটা ম্যাটেরিয়াল আছে মনে করো, রেখে এখানে একটা ভোল্টেজ সাপ্লাই দিলাম, এখানে এমিটার দিলাম। ঠিক আছে? তো আমরা যখন এখানে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে, তখন এখান থেকে কোনো ইলেকট্রন মনে করো বের হচ্ছে না। ঠিক আছে? কিন্তু যখন আমরা দেখা গেছে একটা লাইট সোর্স নিয়ে এখানের মধ্যে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, তখন দেখা গেল যে এই লাইট গুলা এই ক্যাথোডকে এনার্জি সাপ্লাই করছে। সেই এনার্জি সাপ্লাই করার কারণে ক্যাথোডের যে ইলেকট্রন গুলা ছিল, কিছু ইলেকট্রন এই এনার্জি রিসিভ করে তারা এখান থেকে বের হয়ে গেছে। তো ইলেকট্রন বের হয়েছে, বের হওয়ার পরে ও শূন্যের মধ্যে আছে। ঠিক আছে? ইভেকুয়েটেড, এখানে কোনো কিছু নাই, কোনো চার্জ নেই এই জায়গাতে। বের হওয়ার পরে দেখতেছে এদিকে পজিটিভ টার্মিনাল লাগিয়ে রাখছো, তাই না? পজিটিভের এখানে আকর্ষণ আছে, ইলেকট্রন গুলো ছুটে এখানে চলে আসে। ঠিক আছে? তো এই বৈশিষ্ট্যের ফলে বলা হয় যে লাইট অ্যাকচুয়ালি পার্টিকেল। এর কারণ কি? এর কারণ দেখা গেছে একটা ওয়েভ, লাইট যদি ওয়েভ হইতো, ওয়েভ থেকে একটা ম্যাটেরিয়ালে এনার্জি অ্যাবজর্ব হইতে, ঠিক আছে, অনেক সময় লাগে, এবং অনেক বেশি পরিমাণ ওয়েভ সাপ্লাই দিলে অনেক অল্প পরিমাণ এনার্জি অ্যাবজর্ব হয়। এবং প্র্যাকটিক্যালি কিছু কেসে দেখা গেছে অ্যাকচুয়ালি লাইট যদি ওয়েভ হয়, ওই ওয়েভের এনার্জি দিয়া ইলেকট্রনকে এখান থেকে ডিসপ্লেস করার মতো এনার্জি পাওয়া যায় না। ঠিক আছে? তাইলে লাইট এখানে কিভাবে আচরণ করলো? লাইট যদি ওয়েভ হইতো, ইলেকট্রন তো এখান থেকে বেরোতে পারতো না, ইলেকট্রন এনার্জি পাইতো কই? ওয়েভ তো ওইভাবে এনার্জি সাপ্লাই করতে পারে না। ঠিক আছে? অনেক জি সময় স্যার। লাগে, অনেক দীর্ঘ সময় ধরে কম এনার্জি সাপ্লাই করে। তো দেখা যায় যে যখন আমরা এখানে লাইট বিম ইমিট করি, তখন লাইট পার্টিকেল হওয়ার কারণে, পার্টিকেল মানে কি, তার এনার্জিটা কম্প্যাক্ট। ঠিক আছে? ও যে একটা বল আকৃতি মনে করো, ওই বলের ভিতরে এনার্জি, ও যখন এখানে ইমিট হয়েছে, তখন এই ক্যাথোড সাথে সাথে ওর এনার্জিটা রিসিভ করে ফেলছে, এবং সাথে সাথে ইলেকট্রন বের হয়ে গেছে, খুবই র্যাপিড। ঠিক আছে? তো এই এফেক্টটাকে বলা হয় ফটো ইলেকট্রিক এফেক্ট। তো এই এক্সপেরিমেন্টটা করার পরে দেখা গেল যে লাইটকে এখন অ্যাকচুয়ালি ওয়েভ বলা যাচ্ছে না, কারণ ওয়েভ হইলে এই ঘটনা তো ঘটতো না। ঠিক আছে? তো লাইটকে অ্যাকচুয়ালি ডিফাইন করা হচ্ছে কিছু ঘটনা ঘটছে, সেই ঘটনার সাপেক্ষে বোঝার চেষ্টা করা হচ্ছে লাইট কি। তো ফটো ইলেকট্রিক এফেক্টের পর আমরা চিন্তা করতেছি যে লাইট হচ্ছে অ্যাকচুয়ালি পার্টিকেল। পার্টিকেল। ঠিক আছে? তো এগুলো তোমরা পড়বা, এইটা কে করছে তো অ্যাকচুয়ালি জানো, তাই না? এটা আগেও পড়ছো, আমি জাস্ট রিভাইজ করলাম। আইনস্টাইন, আইনস্টাইনই তো, তাই না? ফটো ইলেকট্রিক এফেক্টের জন্যই তো সে ইয়া হলো, লাইট বোথ পার্টিকেল এন্ড ওয়েভ দুইটা বললো, এবং সে নোবেল পাইলো তো ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্যই, তাই না? এখন দেখো, লাইটের এরকম আরো কিছু এক্সপেরিমেন্ট আছে। ঠিক আছে? প্রথমে তো চিন্তা করলাম যে সে পার্টিকেল ধরে চিন্তা করলাম, এক্সপেরিমেন্ট করে বুঝলাম ওয়েভ। তারপর ফটো ইলেকট্রিক ইফেক্ট দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করে বুঝতে পারি লাইট হচ্ছে অ্যাকচুয়ালি পার্টিকেল, তাই না? তো সেই পার্টিকেলের এনার্জি এখানে বের করা হয়েছে। ঠিক আছে? এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এম হচ্ছে এখানে দেওয়া হয়েছে, দেখো, পটেনশিয়াল এনার্জি গেইন বাই দ্য ইলেকট্রন ইজ জাস্ট কাইনেটিক এনার্জি লস্ট বাই দ্য
ইলেকট্রন। ইলেকট্রন। ঠিক আছে, তো এই আর্টিকেলটা একটু পড়বা, আমি যেটা বললাম ওইটাই এখানে এক্সপ্লেন করে বলা আছে। এই একটা এখানে ওয়েভ কার্ভ দেওয়া হয়েছে, দেখো তো এই কার্ভটা হয়েছে এখানে যে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো সেটা, আর এখানে যে কারেন্টটা পাচ্ছ এমিটারে সেটা। তো প্রথম যে চিত্রটা সেটা দেখো, এখানে দুইটা ওয়েভ, একটা দেখা হয়েছে এইভাবে শুরু হয়েছে, এইভাবে শুরু হয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে তুমি -V0 পরিমাণ যখন ভোল্টেজ দিছো তখন কোনো কারেন্ট পাও নাই। ঠিক আছে, তো আস্তে আস্তে যখন তুমি ভোল্টেজ বাড়াইছো, ঠিক আছে, লাইট সোর্স চালু আছে, ভোল্টেজ বাড়াইছো তখন কারেন্ট ফ্লো হয়েছে, একটা পর্যায়ে গিয়ে কারেন্টটা আর বাড়ে নাই, যেভাবে ফিক্স ওভাবে থেকে গেছে, যদিও আমি ভোল্টেজ বাড়াইছি কিন্তু কারেন্ট আর বাড়ে নাই। আরেকটা দেখা গেছে ঠিক একই ধরনের ওয়েভ, জাস্ট একটু উপরে করে আছে, তাই না? এই এখান দিয়ে কি উপরে বোঝানো হচ্ছে? I2 হওয়ার কারণ কি স্যার? হ্যাঁ, এখান দিয়ে বোঝানো হচ্ছে যে যখন I1 ফ্লো হচ্ছে তখন লাইটের এক ধরনের ইন্টেন্সিটি ছিল, যখন I2 ফ্লো হচ্ছে তখন লাইটের আরেক ধরনের ইন্টেন্সিটি ছিল। ঠিক আছে, তার মানে কি, লাইটের এনার্জি বাড়লে কি হয়েছে, লাইটের যখন ইন্টেন্সিটি বেড়ে গেছে তখন কম ভোল্টেজেও কারেন্ট ফ্লো হয়ে গেছে, তাই না? এখানে লিখছে দেখো, ফটো ইলেকট্রিক কারেন্ট ভার্সেস ভোল্টেজ when the cathode is illuminated with light of identical wavelength but different intensities। একই ধরনের ওয়েভলেন্থ দিয়ে সাপ্লাই করা হয়েছে কিন্তু ডিফারেন্ট ইন্টেন্সিটি, দুই ধরনের তীব্রতা। ঠিক ঠিক আছে, তো এর ফলে এক্ষেত্রে স্যার দেখা লাইট গেছে, লাইট তীব্রতাটা কিভাবে বাড়ানো যায়? বুঝিনি। লাইটের তীব্রতাটা কিভাবে বাড়ানো যায়? লাইট দেখানো ডিম করা যায়, লাইটের আলো বাড়ানো যায়, কিছু লাইট আছে না অনেক হাই ইন্টেন্সিটিতে জ্বলে। ইন্টেন্সিটি মানে তীব্রতা, যেমন যেমন মনে করো তোমার বাসায় যে এসিডিসি লাইটটা আছে, জি। ঠিক আছে, এটা কারেন্ট আসলে দেখো না বেশি আলোতে জ্বলে, কারেন্ট চলে গেলে যখন ডিসিতে চলে তখন তো কম আলোতে জ্বলে। এর মানে কি হয়েছে, মানে ইন্টেন্সিটিটা চেঞ্জ হয়েছে না, তীব্রতা কমে গেছে না, আলো তো ছিলই, জি। জি। তাই না? কিন্তু জি স্যার। তীব্রতা কমে গেছে। ঠিক আছে, তাহলে দুই ধরনের তীব্রতার জন্য দুইটা এখানে কার্ভ আঁকাইছে। ঠিক আছে, তাইলে দেখো এইটা দিয়ে কি বোঝা গেল, যে লাইটের নিশ্চয়ই এখানে একটা কোনো একটা কারসাজি ছিল, এই জন্যই তো কার্ভ উপর নিচে উঠছে। আমি লাইটের ইন্টেন্সিটি বাড়াইছি, কারেন্ট চেঞ্জ হয়ে গেছে, তাই না? তার মানে লাইট তো কিছু একটা এফেক্ট এখানে হয়েছে, সেই এফেক্টটা কি, লাইট হচ্ছে এখানে এনার্জি সাপ্লাই করছে ক্যাথোডে। ঠিক আছে, তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে আমরা বুঝতে পারি লাইট অ্যাকচুয়ালি কি, পার্টিকেল, তাই না? জি স্যার, পার্টিকেল। আচ্ছা, প্রথমে বললাম ওয়েভ, তারপরে বললাম পার্টিকেল। তো এই ধরনের আরেকটা এক্সপেরিমেন্ট আছে, এটা হচ্ছে কম্পটন স্ক্যাটারিং। ঠিক আছে, কম্পটন স্ক্যাটারিংটা কেমন, আহ, দেখো, মনে করো এখানে একটা স্টিল ইলেকট্রন আছে, তুমি একটা এক্স রে এমিট করছো, ঠিক আছে, এক্স রে এমিট করছো। তো এক্স রে যদি তুমি এখান থেকে পাঠাও, এই ইলেকট্রনে এক্স রেটা ধাক্কা খেয়ে ইলেকট্রনটা একদিকে চলে গেল, এই স্ক্যাটার্ড ফোটনটা আরেকদিকে চলে গেল। ঠিক আছে, এটা তোমাদেরকে একটা ভিডিও দেখাতে পারলে ভালো হতো, আচ্ছা আমি দেখাবো। আহ, এটা প্রথমে থিওরিটা দেখি, সেটা হচ্ছে যখন এক্স রে একটা ইলেকট্রনকে স্ট্রাইক করে, ঠিক আছে, সাপোজ একটা ইলেকট্রনের উপর তুমি এক্স রে লাইটটা দিলা, ঠিক আছে, তখন কি হয়, তখন সেটা ডিফ্লেক্টেড হয় বা স্ক্যাটার্ড হয়। ইন এডিশন ইলেকট্রন মুভস অ্যাওয়ে আফটার ইন্টারেকশন। আর ইলেকট্রন কি হয়, ইলেকট্রনটাও এর জায়গা থেকে সরে যায়। ঠিক আছে, এই ফিগার 3.9-এ এটা বোঝাচ্ছে স্ক্যাটারিং অফ এ এক্স রে ফোটন বাই এ ফ্রি ইলেকট্রন ইন এ কন্ডাক্টর। তাহলে একটা ফ্রি ইলেকট্রন ছিল, ঠিক আছে, সেই সেই বরাবর তুমি একটা এক্স রে দিছো, ঘটনা ঘটছে কি, ইলেকট্রনটা কিন্তু এদিক দিয়ে যায় নাই, তাই না? ইলেকট্রন চলে গেছে এদিকে, ওয়েভটা চলে গেছে এদিকে,
ওয়েভ বলতেছি দুইটা জিনিস আলাদা করে আঁকার জন্য এটাকে এরকম ওয়েভের মতো করে আঁকা হয়েছে। ঠিক আছে। তো এই ধরনের ঘটনা কখন ঘটে? একটা যদি পার্টিকেল হয়, একটা ওয়েভ হয়, তাহলে এটার এনার্জি কি হবে? ও রিসিভ করে ফেলবে না? দুইটা জিনিস ধাক্কা খেয়ে, একটা আরেকটাকে ধাক্কা খেয়ে দুইটা দুই দিকে কখন চলে যায়? দুইটা বলের ক্ষেত্রে এই ধরনের ঘটনা আমরা প্রায় সময় দেখি না? জি স্যার। তাই না? আমরা দেখি দুইটা বল মারছি, ধাক্কা খেয়ে দুইটা দুই দিকে চলে গেল। একটা দাঁড়ায় আছে, আরেকটা মারছি, দুইটা দুই দিকে চলে গেল। এনার্জির উপর ডিপেন্ড করে কিভাবে মারছি। এখানে এইভাবে আঁকা হয়েছে এটাকে, জাস্ট দুইটা জিনিসকে আলাদাভাবে যাতে বোঝা যায়। তো দেখো এখানে কি বলা হচ্ছে, ওয়েভলেন্থ অফ ইনকামিং and scatter x-rays uh, readily readily be measured the frequency v prime। ঠিক আছে, এখানে কিন্তু আমরা ফ্রিকোয়েন্সিকে ভি দিয়ে প্রকাশ করতেছিলাম, শুরু থেকে বলতেছি v prime of the scattered x-ray is less than the frequency of v of the incoming x-ray। তাহলে এইখানে তুমি যে এক্সরেটা ইমিট করছো, তার যে ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি, আর যেটা স্ক্যাটার হয়ে গেছে তার ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি দুইটা ভিন্ন। ঠিক আছে। এবং এই পরেরটার ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রথমটার চাইতে কম। যেটা ধাক্কা খেয়ে চলে গেছে এটা কমে, যে ভি প্রাইমটা কম, ভিটা বেশি। তো when the kinetic energy of the electron is determined we find that, আমরা যখন এই ইলেকট্রন যেহেতু চলে গেছে তার একটা গতিশক্তি পাইছে, সেই গতিশক্তি বের করি, সেই গতিশক্তিটা দেখা যায় এইচ বি মাইনাস এইচ বি প্রাইম। এর যে শক্তি সে শক্তিটা হচ্ছে এইচ বি, আর এর শক্তি হচ্ছে এইচ বি প্রাইম। ইলেকট্রন তো দাঁড়ায় ছিল, এর কোনো শক্তি ছিল না, তাই না? সে যেহেতু মুভ শুরু করছে এবং তার পুরাটা শক্তি গতিশক্তি, সেই শক্তিটা পাওয়া যায় এইচ বি মাইনাস এইচ বি প্রাইম, এটা দিয়ে। এটা শক্তি বিয়োগ এটা শক্তি। তো সিন্স দ্য ইলেকট্রন নাও অলসো হ্যাজ এ মোমেন্টাম পিই, ঠিক আছে, ইলেকট্রনের যেহেতু একটা ভর আছে, সে একটা গতিতে যাচ্ছে, তাহলে তার একটা কি হবে? ভরবেগ থাকবে, মোমেন্টাম। ঠিক আছে। সে মোমেন্টাম হচ্ছে পিই। দেন ফ্রম দ্য conversation of linear momentum law we are forced to accept that X-ray also has a momentum. The Compton effect experiment showed that the momentum of the photon is related to its wavelength by P সমান h by lambda। এই এক্সপেরিমেন্ট করার পর আমরা দেখতেছি সেকেন্ড যে ওয়েভটা এদিক দিয়ে চলে যাচ্ছে, তারও একটা মোমেন্টাম তৈরি হয়ে গেছে। তরঙ্গের তো আর ভরবেগ থাকে না, তরঙ্গের কি ভর আছে? ভরবেগ কোথা থেকে আসবে, তাই না? জি স্যার। কিন্তু তরঙ্গের কোনো এক্সপেরিমেন্ট করার পর আমরা দেখতেছি, ক্যালকুলেশনে চলে আসতেছে, এইখানে যে তরঙ্গটা আছে তার একটা ভর বেগ তৈরি হয়ে গেছে। ঠিক আছে। তার মানে কি, ভর বেগ আছে মানে ভর ছাড়া তো আর ভর বেগ হবে না। তাহলে ভর আছে মানে কি, সে তো পার্টিকেল, তাই না? তাহলে জি ফোটন ইজ রিলেটেড টু ইটস ওয়েভলেন্থ বাই পি সমান এইচ বাই ল্যামডা। ঠিক আছে। উই সি দ্যাট এ ফোটন নট অনলি হ্যাজ এনার্জি এইচ বি বাট অলসো মোমেন্টাম পি। তাহলে একটা তরঙ্গের এনার্জি থাকতে পারে কিন্তু কখনো মোমেন্টাম থাকবে না। কিন্তু এই এক্সপেরিমেন্টের পরে দেখা যায় তার একটা মোমেন্টাম বা ভরবেগ স্যার। তৈরি হয়ে গেছে। ঠিক আছে। তো তখন আমরা এই কম্পটন এক্সপেরিমেন্ট করার পর ফাইনালি যে সামারি করি, সেই সামারিটাতে আমরা বলি যে লাইট হচ্ছে অ্যাকচুয়ালি একটা পার্টিকেল। তো অ্যাকচুয়ালি লাইট কি? লাইট অ্যাকচুয়ালি এমন একটা জিনিস যেটা হচ্ছে সামটাইমস বিহেভ লাইক এ পার্টিকেল, সামটাইমস বিহেভ লাইক এ ওয়েভ। কখনো সে পার্টিকেলের মতো বিহেভ করে, কখনো ওয়েভের মতো বিহেভ করে। ঠিক আছে। একই সাথে আবার দুইটার মতো বিহেভ করে না। ঠিক আছে। তো এই যে কম্পটন এক্সপেরিমেন্ট, সেটার ফুল চিত্র হচ্ছে এটা। ঠিক আছে। সেটা হচ্ছে তুমি যদি এখান থেকে একটা এক্স রে বিম ইমিট করো, এখানে একটা কলিমেটর রাখছো। কলিমেটর মানে হচ্ছে জাস্ট যাতে একটা রে যাইতে পারে। ঠিক আছে। মানে খুব সরু জায়গা রাখছো আর কি, এই বাঁকা ভাবে যারা যাচ্ছে ওরা যাতে যেতে না পারে। এই এক্সট্রা বিমটা গিয়ে একটা স্যাম্পলকে যখন আঘাত করা হয়, ঠিক আছে, আবার এখানে একটা রিসিভ করার জন্য একটা
এক্স রে স্পেকট্রোমিটার। স্পেকট্রোমিটার রাখা হয়। ঠিক আছে, এটা দিয়ে রিসিভ করা হয় যে এখান থেকে যে তুমি এক্স রেটা এমিট করছো সেটা এখানে আসছে কিনা। ঠিক আছে, এটাকে সরানো যায়, চারিদিকে ঘুরায় ঘুরায় দেখা যায়। তো এখানের মধ্যে কি ঘটে কম্পন। স্পেকট্রোমিটার যদি সরানো হয় সেক্ষেত্রে কি ওই যে আপনার প্রতি এই যেটা আলাদা হয়ে গেছে ওইটাও সরে যাবে? কোনটাকে সরাইলে? স্পেকট্রোমিটারটা। না না, এটা হচ্ছে মনে করো দর্পণ, এটা হচ্ছে জাস্ট মিটার, দেখা যায় যে কোথায় আসছে, কোন জায়গায় আসছে। ঠিক আছে, এটা সরাইলে এটা সরে যাবে এমন না। এটার সাথে তো কোন বেগে কত অ্যাঙ্গেলে যাবে এটা তো ওর উপর ডিপেন্ড না, ও হচ্ছে জাস্ট ডিটেক্টর। ঠিক আছে, সাপোজ জি স্যার, ক্রিকেট বুঝতে খেলার সময় ব্যাটে বল লাগছে কি লাগে নাই, এটা ডিটেক্ট করে না। এটা কি জি মিটারের উপর নির্ভর যে লাগছে কি লাগে নাই, তো ঘটনা ঘটে গেছে আদৌ ঘটলো কিনা এটা দিয়ে চেক করা হয় আর কি। ঠিক বুঝতে আছে, পারছি। মিটার। তাহলে এখানে দেখো, হুম, এটা তোমরা ইউটিউবে এই কম্পটন স্ক্যাটারিং লিখে যদি সার্চ দাও তাহলে কিছু ভিডিও দেখতে পারবা। ওই ভিডিওগুলা দেখবা যে এটা কিভাবে কাজ করে। আমিও তোমাদেরকে সাজেস্ট করব, কিছু ইয়া দেখাবো, আজকে চেষ্টা করব। তো কোয়েশ্চন বা এখান থেকে আমাদের লার্নিং কি, প্রথম লার্নিং হচ্ছে সাপোজ তোমাকে আমি জিজ্ঞেস করলাম লাইট কি ওয়েভ, ব্যাখ্যা করো। তখন তুমি যদি বলো হ্যাঁ লাইট ওয়েভ, অথবা বললাম লাইট ওয়েভ, এটা ব্যাখ্যা করো, তোমার কোনো অপশন দেয়নি, তাহলে তোমাকে ইয়ংস এক্সপেরিমেন্ট দিয়ে চিত্র টিত্র এঁকে ওইটা ডিফাইন করে বলে দিতে হবে। আবার তোমাকে বললাম যে লাইট পার্টিকেল এক্সপ্লেন করো, তাহলে কি করতে হবে? ফটো ইলেকট্রিক ইফেক্ট অথবা কম্পটন স্ক্যাটারিং দিয়ে ব্যাখ্যা করে দিতে হবে যে লাইট অ্যাকচুয়ালি পার্টিকেল। ঠিক আছে, আর আবার যদি বলি লাইট সামটাইমস পার্টিকেল সামটাইমস ওয়েভ, ব্যাখ্যা করো। অথবা কেন বললাম কি? লাইট অ্যাকচুয়ালি কি, তোমার কি মনে হয়, ব্যাখ্যা করো। তখন তোমার কি করতে হবে? দোনোটা এক্সপেরিমেন্ট চিত্র সহ এঁকে সুন্দর করে এক্সপ্লেন করে বুঝিয়ে দিতে হবে লাইট সামটাইম পার্টিকেল এবং সামটাইমস ওয়েভ। ওয়েভ। ঠিক আছে, তো এটার পাশাপাশি আমরা এখানে সাথে যে ম্যাথমেটিক্স গুলো আছে সেই ম্যাথমেটিক্স গুলো একটু দেখবো। একদম ইজি ম্যাথ, কঠিন কিছু নাই। ফটো ইলেকট্রিক ইফেক্টের পরে একটা ম্যাথ আছে দেখো। এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য এনার্জি অফ এ ব্লু ফোটন দ্যাট ইজ ওয়েভ লেন্থ অফ 450 ন্যানোমিটার। 450 ন্যানোমিটারের যদি একটা ফোটন থাকে তার এনার্জি কত? এনার্জির ফর্মুলা হচ্ছে ই সমান এইচ এফ বা এইচ ভি। ঠিক আছে, ভি সমান সি বাই ল্যামডা। তাহলে ই সমান এইচ সি বাই ল্যামডা। ঠিক আছে, অনেক পুরাতন সূত্র। এইচ হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটার মান হচ্ছে 6.6 × 10⁻34 জুল সেকেন্ড। সি হচ্ছে আলোর বেগ, 3 × 10⁻মিটার পার সেকেন্ড। আর ল্যামডা প্রশ্ন দেওয়া আছে, এটা বসা দিলে আমরা এই ওয়েভটার এনার্জি পেয়ে গেলাম। ঠিক আছে, জুলে আসছে। জুলকে যদি 1.6 × 10⁻⁻90 দিয়ে ভাগ করো তাহলে ইলেকট্রন ভোল্ট এনার্জিটা পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, এটা দিয়ে ভাগ করলে ইলেকট্রন ভোল্ট এনার্জি পেয়ে গেলাম। আরেকটা ম্যাথ আছে, উম, এটা দরকার নাই। কম্পটন স্ক্যাটারিং এর পরে এই ম্যাথটাও তোমরা দেখতে পারো 3.3। ওই আমরা যে ফর্মুলা গুলা পড়লাম, ই সমান এইচ সি বাই ল্যামডা, তারপরে যে মোমেন্টাম এইচ বাই ল্যামডা সিরিয়াল বাই। ঠিক আছে, তারপরে ভি সমান পি বাই এম। থিওরিতে যেভাবে আগায় গেছো সেই স্টাইলেই এখানে ডাটা দেওয়া আছে। আর এই ম্যাথ গুলোর ক্ষেত্রে বেশিরভাগই হচ্ছে কনস্ট্যান্ট মান মনে রাখতে হবে, এইচ এর মান এটা কনস্ট্যান্ট, সি এর মান কনস্ট্যান্ট আলোর বেগ, শুধু ল্যামডাটা বসছে। ঠিক আছে, এইচ এর মান কনস্ট্যান্ট, শুধু ল্যামডাটা বসছে, তাই না? জি স্যার। এখান থেকে পি পাইছো, এমই, এমই আবার কনস্ট্যান্ট, তাহলে ডাটা আসলে শুধু দুইটা, ল্যামডার মান বসছে আর আহ, শুধু ল্যামডার মান দিয়ে দেখো পুরো অঙ্কটা হয়ে গেছে, তাই না? তরঙ্গ দৈর্ঘ্যের মান দিয়ে এইচ ও তোমার কনস্ট্যান্ট, সি ও কনস্ট্যান্ট,
পি তো এখান থেকে ক্যালকুলেশন পাইলাম, মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভর এটাও কনস্ট্যান্ট। ঠিক আছে। তো ঠিক আছে, আজকে আমাদের এতটুকুই থাকবে। তোমাদের কি কোনো কোয়েশ্চেন